আসসালামু আলাইকুম। আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখে নিয়েছি। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলোকে বলছিলাম? যেগুলোর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েট করা হয়েছিল। এখন থেকে আমরা শিখব যে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেগুলোতে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে একের অধিকবার ডিফারেন্সিয়েট করা হবে, সেগুলোকে আমরা বলবো হায়ার অর্ডার। সেটা হতে পারে 2 বার, সেটা হতে পারে 3 বার। এভাবে ধরা গেল যে n সংখ্যক বার যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ডিফারেন্সিয়েট করি, তাহলে সেটা আমরা পাবো হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক স্ট্রাকচারটা দেওয়া আছে। শুরুতেই সেই বেসিক স্ট্রাকচারটা আমরা দেখে নেব। এখানে nth অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখানো আছে। এখন এই হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দুই ধরনের হতে পারে, একটা হলো হোমোজেনাস, একটা নন হোমোজেনাস। যদি হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট সাইডে 0 থাকে তাহলে আমরা সেটাকে বলবো হোমোজেনাস, এবং যদি রাইট সাইডে কোনো এক্সের কোনো একটা ফাংশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো নন হোমোজেনাস। আচ্ছা, এসব অঙ্ক আমরা কীভাবে সলভ করব সেটা আস্তে আস্তে দেখব। আমরা শুরুতেই হোমোজেনাস নিয়ে আলোচনা করব, পরের ভিডিওগুলোতে নন হোমোজেনাস নিয়ে আলোচনা করা হবে। হোমোজেনাসের ক্ষেত্রে y = e⁻mx একটা ট্রায়াল সলিউশন ধরে নেব। আমরা শুরুতেই আমরা ধরে নেব y = mx একটা ট্রায়াল সলিউশন। এখন এই y = e⁻mx-কে যদি আমরা x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো m × e⁻mx। আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো m² e⁻mx। এভাবে যদি আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে থাকি তাহলে আমরা পেয়ে যাব m⁴n e⁻mx। আচ্ছা, আমরা শুরুতেই যে ইকুয়েশনটা দেখছিলাম, বেসিক যে স্ট্রাকচারটা nth অর্ডারের জন্য, এটার ক্ষেত্রেও তো তাহলে আমাদের কি ধরতে হবে? যদি আমরা ধরি f(1) এর জায়গায় যদি 0 থাকে তাহলে তো এটা হোমোজেনাস হয়ে যাবে। এখন যদি হোমোজেনাস হয়ে যায় তখন e⁻mx-টাকে আমাদের ট্রায়াল সলিউশনটা ধরে নিতে হবে। এখন e⁻mx ট্রায়াল সলিউশন ধরে নেওয়ার পরে মান কীভাবে পাবো সেটা আমরা দেখব। এখানে আমরা দেখছি যে শুরুতেই একটা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার দেওয়া আছে, এটাও nth অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে আমরা দেখছি যে n সংখ্যকবার যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে x এর সাপেক্ষে y-কে, সুতরাং আমরা কি করলাম, y = e⁻mx ট্রায়াল সলিউশন ধরে নিয়ে ওই y = e⁻mx-কে n সংখ্যকবার ডিফারেন্সিয়েট করলাম, দিয়ে মানটা এখানে বসিয়ে দিয়েছি। মানগুলো শুধু বসিয়ে দিয়েছি। এখানে মানগুলো বসিয়ে দেওয়ার পরে প্রত্যেকটাতেই দেখছি e⁻mx আছে, তাহলে e⁻mx-টাকে আমি কী করলাম, কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে বাকিগুলো =0 লিখলাম। এখন এই দুটার গুণ করলে যেহেতু 0 হয় তাহলে আমি কি বলতে পারি যে এই ব্র্যাকেটের এই অংশটুকু =0। এখান থেকে আমি m এর অনেকগুলো মান পাবো, সেটাকে আমি ধরে নিলাম λ1, λ2। এভাবে অবশ্যই যেহেতু n সংখ্যকবার ডিফারেন্সিয়েট করা আছে সেহেতু আমি কি পাবো, এখানে n সংখ্যকটাই রুট আমি পেয়ে যাব। এখন রুটগুলো লিখব কী করে? এটা আমরা যে অক্সিলারি ইকুয়েশনটা পাবো বা কমপ্লিমেন্টারি যে ইকুয়েশনটা পাবো সেখানে আমরা লিখবো এভাবে যে y = c1 e⁻λ1x + c2 e⁻λ2x প্লাস ডট ডট, যত সংখ্যক আমার রুট আসবে ততবার এভাবে লিখতে হবে, c1 e⁻λ1x এভাবে লিখে দিতে হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখে নিই। তো এটা খুবই সিম্পল একটা অঙ্ক, এটা একটা হায়ার অর্ডার কেন বলছি, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে 2 বার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে, যেহেতু এটা হায়ার অর্ডার এবং হোমোজেনাস। কেন হোমোজেনাস? কারণ আমরা দেখছি রাইট সাইডে 0 আছে, তাহলে এটা অবশ্যই হোমোজেনাস। এইসব অঙ্কের ক্ষেত্রে কীভাবে সলভ করতে হবে বললাম, যে y = mx একটাকে ট্রায়াল সলিউশন ধরে নিব। তার আগে একটা জিনিস বলে দিই, d² এটা মানে কি? এইটা মানে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, d² y /d² প্লাস 3 d মানে কি লিখতে পারি, d dx of y প্লাস
এটা লিখতে পারি 2y ইকুয়াল টু 0। এভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি এটা। আচ্ছা, এখন আমাদের ধরতে হবে কি y ইকুয়াল টু e⁻mx। এটা আমি ধরে নিলাম ট্রায়াল সলিউশন। এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিই তাহলে লিখে দেব 1। এখন এটাকে যদি আমি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো m ইন্টু e⁻mx। আর এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো m স্কয়ার e⁻mx। এখন এই মানগুলোকে যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো, m স্কয়ার e⁻mx। এই মানগুলোকে আমি 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, তাহলে 3m ইন্টু e⁻mx প্লাস 2e⁻mx ইকুয়াল টু 0। এখন এইগুলো কিভাবে পেলাম, এই মানগুলোকে শুধু 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়েই এটা পেয়ে গেলাম। এখন দেখছি প্রত্যেকটাতেই e⁻mx কমন নেওয়া যায়, তাহলে এটা যদি আমি কমন নিই, e⁻mx কমন নিলে থাকে m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এখান থেকে লেখা যায় যে m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে আমরা পাবো, বা ক্যালকুলেটর থেকেও যদি আমরা এটা রুট বের করি তাহলে করা যায় সেটা। তাহলে আমরা এখান থেকে পাবো m প্লাস 2 ইন্টু m প্লাস 1 ইকুয়াল টু 0, বা m ইকুয়াল টু -2 -1। এখন ফাইনালি y ইকুয়াল টু কীভাবে লিখতে হবে দেখলাম এর আগে, এই তো আমরা এই পর্যন্ত কিন্তু পেয়ে গেছি। এখন y এর মানটা লিখতে হবে এভাবে c1 e⁻1x প্লাস c2 e⁻2x। তাহলে এটার ক্ষেত্রে কীভাবে লিখবো আমরা, এখানে λ1 λ2 -2 -1। তাহলে আমরা যদি লিখি তাহলে লিখতে পারি এভাবে যে y ইকুয়াল টু c1 e⁻−2x প্লাস c2 e⁻−x। এটাই হবে অ্যান্সার। এটা আমার টাইপ 1 গেল। এখন আমরা দেখব টাইপ 2। এটাও একইভাবে করা যেতে পারে। একইভাবে যদি শুরু করি তাহলে এভাবে লেখা যায় ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি ডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এখানেও ধরে নেব ওয়াই ইকুয়াল টু e⁻mx, এই 1 নম্বর ইকুয়েশনের ট্রায়াল সলিউশন। এখন এইটাকে যদি y ইকুয়াল টু e⁻mx কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে একবার তাহলে লেখা যায় m ইন্টু e⁻mx। আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে লিখব ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার e⁻mx। এখন এই মানগুলোকে যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে লিখতে পারি m স্কোয়ার e⁻mx প্লাস 2 ইন্টু m e⁻mx প্লাস y এর মানটা হবে e⁻mx ইকুয়াল টু 0। এখন এখানেও e⁻mxটা কমন, তাহলে e⁻mxটা কমন নিলে থাকে m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি বা যদি আমরা মিডল ফ্যাক্টর করতে চাই সেটাও করতে পারি। যদি আমরা এভাবে লিখতে চাই তাহলে লিখব m স্কোয়ার প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0, বা m ইকুয়াল টু m প্লাস 1 প্লাস 1 m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু m প্লাস 1 ইন্টু m প্লাস 1 ইকুয়াল টু 0। m এর মান হবে -1 -1।
দুইটা মান একই, দুইটা মান যদি একই হয় তাহলে yc ইকুয়াল টু লিখতে হবে c1 e টু দি পাওয়ার মাইনাস এক্স মানে মাইনাস 1x বা মাইনাস এক্স প্লাস, এখানে যেহেতু m এর মান দুইটা একই ওই জন্য এখানে একটা এক্স নিতে হবে, এক্সট্রা এক্স নিতে হবে, এক্স c2 e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হবে অ্যান্সার। এবার দেখব টাইপ 3। এটাও যদি একইভাবে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ট্রায়াল সলিউশন ধরে নিতে হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় একবার তাহলে হবে m ইন্টু ই টু দি পাওয়ার mx, আর একবার ডিফারেন্সিয়েট করলে হবে m স্কোয়ার ই টু দি পাওয়ার mx। এখন এই মানগুলোকে যদি এক নম্বরে বসানো হয় তাহলে হবে m স্কোয়ার ই টু দি পাওয়ার mx প্লাস m ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0, আগের মতো করেই। এখান থেকে যদি ই টু দি পাওয়ার mx কমন না হয় তাহলে হবে m স্কোয়ার প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0, বা m স্কোয়ার প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটা যদি সলিউশন করা হয় তাহলে m এর মান পাবো হলো m ইকুয়াল টু পাওয়া যাবে, ক্যালকুলেটরে যদি সলভ করি তাহলে m এর মান পাওয়া যাবে -1 প্লাস মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে একটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে। এইসব ক্ষেত্রে yc এর মানটা কীভাবে বের করব, এটার জন্য আরেকটা দেখিনি। এখানে দেখলাম যে m এর মানটা এরকম চলে আসতে পারে a ইকুয়াল টু প্লাস মাইনাস ib। তাহলে নর্মালি আমরা কীভাবে লিখি yc c1 e টু দি পাওয়ার a প্লাস ib ইন্টু এক্স প্লাস c2 e টু দি পাওয়ার a মাইনাস ib ইন্টু এক্স। তাহলে c1 ইন্টু ই টু দি পাওয়ার ax ইন্টু ই টু দি পাওয়ার ibx প্লাস c2 ই টু দি পাওয়ার ax ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ibx। এখন এখান থেকে ই টু দি পাওয়ার axটাকে কমন নেওয়া যায়, তাহলে লিখতে পারি c1 ই টু দি পাওয়ার ibx প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস ibx। পরের লাইনে কি করেছি, এখানে ই টু দি পাওয়ার ax, এখন c1 এই জায়গাটায় ই টু দি পাওয়ার আই থেটা, ই টু দি পাওয়ার আই থেটা দিয়ে আমরা ওয়েলারের সূত্রটা জানি যে ই টু দি পাওয়ার আই থেটা ইকুয়াল টু লেখা যায় কস থেটা প্লাস আই সাইন থেটা। সেখান থেকে c1 এখান থেকে এই ই টু দি পাওয়ার আই বিএক্স এর বদলে আমরা লিখে দিলাম ওয়েলার ইকুয়েশন থেকে কস বিএক্স প্লাস আই সাইন বিএক্স। আর এখানেও একইভাবে প্লাস c2 ই টু দি পাওয়ার আই বিএক্স এর জায়গায় কস বিএক্স মাইনাস আই সাইন বিএক্স। এখন কস বিএক্স আর সাইন বিএক্স মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে যদি আলাদা করে লিখি তাহলে লেখা যায় c1 প্লাস c2 কস বিএক্স প্লাস আই ইন্টু c1 মাইনাস c2 সাইন বিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ax, এই c1 প্লাস c2 দূরে কনস্ট্যান্টকে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম a1, আর c1 মাইনাস c2 এটা একটা কনস্ট্যান্ট, এটাকে ধরে নিলাম a2। তাহলে ফাইনালি লিখতে পারি yc ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax ইন্টু a1 cos bx প্লাস i a2 sin bx। এখন এই মানটা যদি আমরা এখানে ব্যবহার করি, এটার ক্ষেত্রেও কিন্তু একইভাবে আসছে, যেখানে একটা কমপ্লেক্স মান চলে আসছে। তাহলে yc ইকুয়াল টু লিখতে পারবো ই টু দি পাওয়ার ax। আচ্ছা, এটাকে যদি আমরা a প্লাস মাইনাস আই bx এর সাথে তুলনা করি, তাহলে আই বি এর সাথে তুলনা করি, তাহলে কি লিখতে পারি, আই ইকুয়াল টু হবে -12 আর বি ইকুয়াল টু হবে √3/2। তাহলে ই টু দি পাওয়ার ax দেখলাম, এখানে দেখছি ই টু দি পাওয়ার ax, তাহলে লিখব ই টু দি পাওয়ার -12x, তারপরে ব্র্যাকেট a1 cos bx, cos b এর মান হবে √3/2
এক্স প্লাস আই এ টু সাইন বি এক্স, সাইন বি এর মান √3/2 এক্স, এটা হবে অ্যান্সার। তাহলে যদি কমপ্লেক্স নাম্বার পাই তাহলে কিন্তু আমাদের এইভাবে ওয়াইসি এর মানটা বের করতে হবে। ধন্যবাদ সবাইকে।